জায়গাটাকে নিয়ে যেসব জনশ্রুতি চালু আছে, দেখা মাত্র বুঝেছি তার সবই সত্যি। কথাটা বলে ভিক্টর এমন করে আগুনে থুতু ফেলল যেন কথাগুলোর রেশটাই ঝেড়ে ফেলতে চাইল আগুনে। তারপর মুখ তুলে তাকিয়ে রইল জঙ্গলের ভেতরের জমাট অন্ধকারের দিকে। থ্রোনের শরীরটা এখনো দুর্বল হয়ে আছে, তাও সে মুখ তুলে তাকালো। তার মন বলল দিন তিনেকের অনুপস্থিতিতে ভিক্টরের হাবভাবে কিছু পরিবর্তন এসেছে। এর আগে সমস্ত অভিযানে যত বড় বিপদের সামনেই উপস্থিত হোক না কেন, ভিক্টরের উৎসাহে কখনো ভাঁটা পড়েনি। কিন্তু এবার যেন তার সমস্ত মুখে একটা চাপা ভয়ের ছাপ পড়েছে। কান দুটো আরো সরু হয়ে গেছে, চোখ দুটো স্বাভাবিকের তুলনায় ছোট। ব্যাপারটা খেয়াল করে থ্রোন একটু দুশ্চিন্তায় পড়ল। যদিও সমস্তটাই তার মনের ভুল হওয়া বিচিত্র নয়। তো জায়গাটা কিরকম ছিল একটু খুলে বলবে? বলার মতো তেমন কিছু নেই, শুধু কয়েকটা ভেঙে পড়া দেওয়াল আর হেলে পড়া স্তম্ভ, নাথিং এলস। আর গুপ্তধন, যেখানে নাকি প্রচুর সোনা দানা লুকোনো আছে, তার খোঁজ পাওনি? পেয়েছি, কিন্তু কি যেন ভাবতে ভাবতে মাথা নাড়ে ভিক্টর। সোনা দানা সেখানে কিছুই ছিল না। খানিকটা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল থ্রোন। আমার মনে হয় ওসব গুপ্তধনের চিন্তা ঝেড়ে ফেলে আমাদের ভালো অর্কিডের খোঁজ করা উচিত। এই জায়গাটায় গাছপালার মধ্যে একটা অদ্ভুত বৈচিত্র্য আছে, সেটা তো তুমি লক্ষ্য করেছো। আরে রাখো তোমার বৈচিত্র্য, আমার এই জায়গায় যা দেখার ছিল দেখা হয়ে গেছে। কালই আমি শরীর একটু সুস্থ হলে আবার অরিনোকো ফিরে যাও। থ্রোন আর ভিক্টর দুজনেই পেশায় অর্কিড শিকারী। অরিনোকোর জঙ্গলে দুজন ইন্ডিয়ান গাইড নিয়ে অর্কিডের খোঁজে এসেছে তারা। এ জঙ্গলে নানা ধরনের দুষ্প্রাপ্য ফুল পাওয়া যায়, তবে সেসব ছাড়াও জায়গাটা নিয়ে এলাকাবাসীর মধ্যে কিছু গুজব চালু আছে। এই জঙ্গলের কোথায় নাকি পুরনো এক শহরের ধ্বংসাবশেষ লুকিয়ে আছে। সেই শহরের ধ্বংসস্তূপের মধ্যে খুঁজলে আজও পাওয়া যাবে প্রচুর সোনা দানা মণি মাণিক্য। অর্কিডের খোঁজ করতে আসার পর এই সব গল্প শুনে দুজন ঠিক করে যে সেই শহরের খোঁজ তারা করবে। কিছুদিন সেই সব চেষ্টা চরিত্র করার পর অবশ্য কিছুই পাওয়া যায় না। তবে প্রথম দিনেই থ্রোন অসুস্থ হয়ে পড়ে, ফলে তাকে রেখে একজন গাইডকে নিয়ে একটা ছোট নৌকায় করে বেরিয়ে পড়ে ভিক্টর। জঙ্গলের গভীর প্রান্তে 3 দিন খোঁজাখুঁজি করে আবার ফিরে এসেছে সে। খানিকক্ষণ ভাবনা চিন্তা করে থ্রোন বুঝতে পারল ভিক্টরের এই গুপ্তধন খোঁজার ব্যর্থতাই তার মুখের উপর বিষণ্ণতার ছাপ এনে দিয়েছে। সে আর কোনো কথা বলল না। ভিক্টর আগুনের পাশে বসে ছড়িয়ে পড়া শিখার ফাঁক দিয়ে অন্ধকার জঙ্গলের ডালপালাগুলোর দিকে ইতিউতি চাইতে লাগল। মনে হলো কোথাও যেন একটা ভয় মিশে আছে তার দৃষ্টিতে। পরদিন সকালে থ্রোনের শরীর একটু সুস্থ লাগলো। কিছুক্ষণ ভিক্টরকে লক্ষ্য করে সে বুঝল মনের দিক থেকে সেও খানিকটা চাঙ্গা হয়েছে। ফিরে যাওয়ার যে প্রস্তাব কাল সে দিয়েছিল সেটা মনে হয় ভুলেই গেছে। যাত্রা করার তোড়জোড় শুরু করলো দুজনে। জঙ্গলের ভেতর থেকে কমলা রঙের মুকুল উড়ে এসে ওদের গায়ে মাথায় পড়তে লাগলো। সেগুলো মাখতে মাখতেই নৌকার উপর জিনিসপত্র গুছিয়ে নিয়ে স্রোতের উপর ভেসে পড়ল দুজন। বাকি জিনিসপত্র নিয়ে দুজন গাইড উঠল অন্য নৌকায়। একঘেয়ে তালে চলতে লাগলো নৌকা দুটো। একটা থকথকে সবজির সাপের মতো পড়ে আছে নদীটা। দুপাশে আকাশ ছোঁয়া দেওয়ালের মতো জঙ্গল এগিয়ে গেছে। তার মাঝখান থেকে মাঝে মাঝে অর্কিডের ভৌতিক মুখ উঁকি দিচ্ছে। জলের উপর প্যাডেলের ছপ ছপ আওয়াজ আর জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা বাঁদর আর পাখিদের চিৎকার ছাড়া
অন্য কোনো শব্দ নেই। ট্রন পেছনে তাকিয়ে ভিক্টরকে কিছু একটা জিজ্ঞেস করল, কোনো উত্তর এলো না। ভিক্টর থমথমে মুখ করে বসে আছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। কেবল কয়েকবার মাথা নাড়ল সে। একটু পরে মৃদু কোনো যন্ত্রণায় যেন গোঙাতে শুরু করল। জ্বরটা আবার বেড়েছে নাকি ওর? ঘণ্টাখানেক এইভাবে চলল। জঙ্গলের ভিতরে তাপমাত্রা এতক্ষণে বেড়ে উঠেছে। তার মনে হলো ভিক্টরের গোঙানির মধ্যে একটা মৃদু আর্তনাদ মিশছে। পেছন ফিরে সে দেখল ভিক্টর টুপি খুলে ফেলেছে। হাতের সবকটা আঙুল দিয়ে বারবার মাথার ওপরের দিকটা সজোরে টিপে ধরছে। শরীরটা এতই কেঁপে উঠছে যে তার দুলুনিতে গোটা নৌকাটাই দুলে উঠছে বারবার। তাহলে কি মাথায় যন্ত্রণা হচ্ছে ওর? কিছু কামড়ালো নাকি? দ্রুত একটা সিদ্ধান্ত নিল থ্রোন। একটু দূরেই জঙ্গলের একটা অংশে বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে। সেই পাড়ের উদ্দেশ্যে নৌকা চালিয়ে দিল সে। হঠাৎ ভিক্টরের এত শরীর খারাপ হলো কেন? ভেনেজুয়েলার এই ট্রপিক্যাল জঙ্গলে যা যা রোগ হতে পারে তার সবকটা মিলিয়ে দেখার চেষ্টা করল থ্রোন, কিন্তু তার কোনোটার সঙ্গেই ভিক্টরের লক্ষণের কোনো মিল নেই। আশ্চর্য। তীরে পৌঁছে ভিক্টরকে শুকনো ডাঙার উপর টেনে আনল সে। গাইড দুজন অসুস্থ মানুষটাকে স্পর্শ করতে চাইল না। কড়া ডোজের একটা মরফিন ইঞ্জেকশন ভিক্টরের বুকে পুশ করল থ্রোন। তাতে ছটফটানি খানিকটা কমল। সেই সুযোগে ভিক্টরের মাথাটা খুঁটিয়ে দেখতে লাগলো সে, এবং দেখতে যেতেই সে অবাক হয়ে গেল। ভিক্টরের অবিন্যস্ত চুলের ভিতর তার খুলির উপর যেন একটা ছোট জায়গা ফুলে আছে। মনে হয় সেই জায়গায় চামড়ার নিচে যেন একটা ত্রিভুজ জেগে উঠেছে। শুধু তাই নয়, ত্রিভুজটার একটা নিজস্ব জীবন আছে। ঝুঁকে পড়ে সেটা ভালো করে দেখার চেষ্টা করল থ্রোন। ঠিক এই সময়ে হঠাৎ করেই ভিক্টরের চোখ খুলে গেল। মনে হলো তার সমস্ত চেতনা যেন আবার ফিরে এসেছে। ধীরে ধীরে আতঙ্কিত গলায় কথা বলতে লাগলো সে। খুব চাপা গলায় কথা বলছে ভিক্টর, তাও থ্রোন মন দিয়ে সেগুলো শোনার চেষ্টা করল। গর্ত, একটা বিরাট কুয়োর মতো গর্ত, আর নিচে ওই গাইডগুলো জানতো ওখানে ভয়ঙ্কর কিছু আছে, তাও আমাকে কিছুই বলেনি। বিরাট উঁচু দেওয়াল, জঙ্গলের থেকেও প্রাচীন দেওয়ালগুলো। অজানা গ্রহের প্রাণীরা হয়তো বানিয়েছিল ওগুলো। ওই বিরাট গর্তটা খুঁজে পেতে তেমন অসুবিধা হয়নি আমার। গর্তের পাশটা কিছুদিন আগেই ভেঙে পড়েছে। গর্তের ভেতর দিকে তাকালে জঙ্গলের আবছা আলোয় তার তলদেশ খানিকটা চোখে পড়ে। সেখানে ফ্যাকাশে গোছের কিছু একটা দেখতে পাই আমি, কিন্তু সেটা যে ঠিক কি তা বুঝতে পারি না। খানিকটা দড়ি আমি নিয়ে গেছিলাম একটা গাছের সঙ্গে তার একটা দিক বেঁধে, অন্য দিকটা নিচে ঝুলিয়ে একটা বাঁদরের মতো নিচে নেমে যাই আমি। নিচে নেমে প্রথমে প্রায় কিছুই দেখতে পাইনি, কেবল একটা
ধূসর ধোঁয়াশায় ভরেছিল জায়গাটা। আমি আমি আস্তে আস্তে নড়াচড়া করতে শুরু করি। হাতের টর্চটা জ্বালিয়ে চারদিকে তাকাতে বুঝতে পারি চারদিকে ছড়িয়ে আছে সাদা সাদা ক্ষয়ে যাওয়া হাড়গোড়, মানুষের হাড়। দেখলেই বোঝা যায় বহুকাল আগের কঙ্কাল। মনের মধ্যে সাহস জোগাড় করে আমি তার মধ্যেই হাতড়াতে থাকি, কিন্তু সোনা বা মণিমাণিক্য জাতীয় কিছু আমার হাত স্পর্শ করে না। এমনকি কঙ্কালগুলোর আঙুলে কোনো আংটিও নয়। শেষে শেষে দেওয়াল বেয়ে উপরে ওঠার কথা ভাবতেই একটা ঘটনা ঘটে। একটা বিশেষ কোণে তাকিয়ে মাকড়সার জালের মধ্যে কিছু কিছু একটা চোখে পড়ে আমার। আমার মাথা থেকে ঠিক ফুটখানেক উপরেই ঝুলছিল জিনিসটা, আর একটু হলেই আমি সেটা স্পর্শ করে ফেলেছিলাম। প্রথমবার দেখে সেটা মোটা সুতোর জালির আবরণ জাতীয় কিছু বলে মনে হয়েছিল। তারপর ভালো করে দেখতে বুঝলাম জালের এক একটা সুতো তৈরি হয়েছে মানুষের হাড় দিয়ে। একটা সম্পূর্ণ কঙ্কাল, ভীষণ লম্বা একটা মানুষের কঙ্কাল, এবং তার খুলির মধ্যে দিয়ে লম্বাটে জাতীয় কিছু একটা বেরিয়ে আসছে। যেটা বেরিয়ে আসছে তার শরীরের শেষ প্রান্তে হরিণের বাঁকানো শিং জাতীয় কিছু, এবং সেই শিংয়ের মধ্যে দিয়ে প্রচুর দীর্ঘ সুঁড় বেরিয়ে গর্তের খোলা মুখটার দিকে এগিয়ে গেছে। যেন কঙ্কালটাকে ওপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে জীবটা। টর্চের আলোয় আমি ভালো করে দেখলাম, মনে হলো জীবটা উদ্ভিদ জাতীয় কিছু, এবং ধীরে ধীরে বেড়ে উঠছে শাখা প্রশাখায়। নিচের দিকে চেয়ে দেখলাম কঙ্কালের কোড়ালি থেকে যে শাখাটা বেরিয়েছে সেটা গিয়ে ঢুকেছে অন্য একটা খুলির ভিতর। নিজেকে দুর্বল লাগতে শুরু করলো ভীষণ। তাও আবার দড়ি বেয়ে উপরে ওঠা শুরু করলাম, কিন্তু উদ্ভিদটা ততক্ষণে আমাকে আকর্ষণ করতে শুরু করেছে। মনে হলো আর একবার ভালো করে দেখি প্রাণী জগতের এই বিচিত্র কীর্তিকে। আমি হাতের দড়িটা ধরে ঝুলতে লাগলাম, এবং ঝুলতে ঝুলতেই এক সময় জিনিসটা কাছাকাছি পৌঁছে গেলাম। কোথা থেকে যেন একটা শাখার ভাঙার শব্দ হলো, আর সঙ্গে সঙ্গে আমার মাথার চারপাশে সাদা ধুলো জাতীয় কিছু জমা হলো। মাথার উপর সার দিয়ে নেমে আসছে, তার এমনকি নাক চোখ দিয়েও ঢুকছে। মাথা ঝাঁকিয়ে সেগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করলাম আমি। তারপর দড়ি বেয়ে উপরের দিকে উঠে এলাম। এতগুলো কথা বলে যেন হারিয়ে গিয়েছিল ভিক্টর। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। পর মুহূর্তেই আবার দুহাতে মাথা চেপে ধরল। আমার মাথাটা, কিছু একটা আছে আমার মাথার ভিতরে, বেড়ে উঠছে। ওই গর্ত থেকে বেরিয়ে আসার পর থেকে আমি একবারের জন্য সুস্থ বোধ করি। ওই প্রাচীন শয়তান গাছটা আমার মাথার ভেতরে ঘাঁটিয়ে এসে আমার মাথা ফাটিয়ে বেরিয়ে আসবে। ভিক্টরের শরীরটা কেঁপে উঠল আতঙ্কে। থ্রোন বুঝল তাকে শান্ত করার কোনো চেষ্টাই আর কাজে দেবে না। আগের থেকে 3 গুণ কড়া ডোজের একটা ইঞ্জেকশন তার উপর প্রয়োগ করল সে। তাতে কাজ দিল। কিছুক্ষণের মধ্যেই তার চোখ ঘষা কাঁচের মতো হয়ে এলো। ধীরে ধীরে চোখ খোলা রেখেই ঘুমিয়ে পড়ল সে। থ্রোন তার চোখের দিকে তাকাতে
অবাক হয়ে গেল। যেন একটু একটু করে সে কাঁচের মতো চোখ থেকে কিছু বেরিয়ে আসতে চাইছে, এবং সেই জন্যই চোখের পাতা দুটো বন্ধ হতে পারছে না, যেন অক্ষিগোলক দুটোকে পেছন থেকে কেউ ঠেলছে। একটা আতঙ্কের স্রোত থ্রোনকে জানিয়ে দিল সে একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে চলেছে। ভিক্টর যা বলছে তা বিশ্বাস করতে তার মন চাইছে না। নিজেকে বোঝাতে ইচ্ছা করছে এ সবই তার অসুস্থ মনের কল্পনা। আবার মাথার মধ্যে হাত চালিয়ে থ্রোন বুঝল ত্রিভুজটা এখন চামড়া ফেটে বেরিয়ে এসেছে। সেদিকে তাকালেই বোঝা যায় জিনিসটা একটা গাছের শাখার অগ্রভাগ, যেন একটা ফুলের কুঁড়ি ভিক্টরের মাথা ফুঁড়ে বেরিয়েছে। এক্ষুনি ফুলটা বিকশিত হতে চলেছে। একটা অস্বস্তিকর হাওয়া ঘিরে ধরল থ্রোনকে। অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সে। আবার ফিরে আসছে জ্বরটা, হাতে পায়ে নিয়ন্ত্রণ নেই। থ্রোন বুঝতে পারল এই মুহূর্তে তাকে যে করেই হোক ভয় সরিয়ে রাখতে হবে। কাছাকাছি কোনো ট্রেডিং স্টেশনে পৌঁছানো দরকার। কথাটা ভাবতেই তার মনের মধ্যে খানিকটা সাহস ফিরে এলো। কাইট দুজনের দিকে তাকাতেই সে অবাক হয়ে দেখল তারা দুজনেই উধাও হয়েছে। এই গোটা জঙ্গলের মধ্যে সে এবং অসুস্থ ভিক্টর ছাড়া আর কেউ নেই। গার্ডরা যাওয়ার সময় তাদের বেশিরভাগ যন্ত্রপাতি সঙ্গে করে নিয়ে গেছে। ভিক্টরের শরীরের দিকে তাকালো থ্রোন, তারপর কোমর থেকে একটা ছুরি নিয়ে এগিয়ে গিয়ে মাথার ভেতর থেকে বেরিয়ে আসা সেই মুকুলটুকুকে গোড়া থেকে কেটে ফেলল। সঙ্গে সঙ্গে কাটা জায়গা থেকে একটা গাঢ় তরল বেরিয়ে এলো। কাটা জায়গাটা চোখের সামনে আনতে থমকে গেল থ্রোন। ডগার সদ্য কাটা জায়গাটায় মানব দেহের নার্ভের মতো ফিলামেন্ট চোখে পড়ল। জিনিসটা ছুঁড়ে নদীর ধারে বালির উপরে ফেলে দিল সে। তারপর ভিক্টরের শরীরটা তুলে নিয়ে নৌকোর দিকে এগিয়ে গেল। খানিকটা বয়ে এবং খানিকটা মাটির ওপর দিয়ে টেনে শেষ পর্যন্ত দেহটাকে নৌকার কাছে নিয়ে গেল সে। শরীরের সমস্ত শক্তি খরচ করে ভিক্টরের দেহটা নৌকার এক কোণে আধশোয়া করে রেখে দিল সে। কিছুক্ষণ পর নৌকাটা জলের ওপর দিয়ে ভেসে পড়ল। অসহ্য ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল থ্রোন। ঘুম যখন ভাঙল তখন হলদে ভোর নামছে। থ্রোনের মনে হলো ওর মাথাটাও খানিকটা শান্ত হয়ে এসেছে। সবার আগে মনে পড়ল ভিক্টরের কথা। দ্রুত উঠে বসে সে দেখল এখনো আগের মতোই শুয়ে আছে ভিক্টর। কেবল দু হাতে চেপে ধরতে চাইছে দুই হাঁটু। মৃত মানুষের মতো দেখাচ্ছে তাকে। এই ভয়াবহ আতঙ্কের পরিবেশেও সে লক্ষ্য করল ভিক্টরের মাথার ভেতর থেকে সেই সিংহের মতো শাখা প্রশাখাগুলো আরো দ্রুত বেড়ে উঠছে। বলগা হরিণের সিংহের মতো প্রায় 6 ইঞ্চি লম্বা শাখা দুলছে ভিক্টরের মুখের সামনে। সেই সঙ্গে চোখ থেকেও একই ধরনের একটা মুকুল বেরিয়ে এসেছে বাইরে। সেগুলোর মধ্যে লালচে তরল জাতীয় কিছু লেগে আছে। হাওয়ার ধাক্কায় ধীরে ধীরে দুলছে শাখাগুলো। সে দেখল ধীরে ধীরে ভিক্টরের মুখ থেকেও বেরিয়ে আসছে সেই সিংহের মতো শাখা।
এই অদ্ভুত অতিপ্রাকৃত দৃশ্যে থ্রোনের চোখ আতঙ্কে নিজে থেকে বন্ধ হয়ে গেল। বন্ধ চোখের পাতায় হলদে আলো যেন এখনো তাকে দেখিয়ে চলেছে সেই অপার্থিব দৃশ্য। চোখ খুলতে আরো একটা ভয়ঙ্কর জিনিস চোখে পড়ল তার। এই কয়েক সেকেন্ডের মধ্যেই শিংগুলো আরো বেড়ে উঠেছে। ভিক্টরের মুখমণ্ডল আর দেখাই যাচ্ছে না বেড়ে ওঠা শাখার মধ্যে দিয়ে। এরপর থ্রোন মোহগ্রস্তের মতো সেদিকে তাকিয়ে বসে রইল। সেই উদ্ভিদের অদৃশ্য বেড়ে ওঠা যেন মোহিত করে দিল তাকে। একসময় চোখ সরিয়ে নদীর দিকে তাকালো সে। এতক্ষণে জলের স্রোত বেড়ে উঠেছে। ল্যান্ডমার্ক দেখে অবস্থান বোঝার চেষ্টা করল সে, কিন্তু কোনো লাভ তাতে হলো না। সবুজের সমারোহে তারা ঠিক কোথায় আছে তা বোঝার কোনো উপায় নেই। এক অজ্ঞাত মাদকতার দুঃস্বপ্নের ঘোরে যেন হারিয়ে গেছে সে। একসময় তার দৃষ্টি আবার ফিরে এলো ভিক্টরের শরীরের ওপর। সেই সঙ্গে ফিরে এলো একটা কৌতূহল। এই উদ্ভিদের উৎপত্তি স্থল কিছুতেই পৃথিবীর জল বাতাস নয়। তার কানে কানে কেউ যেন বলে দিল ভিক্টর আর বেঁচে নেই। তাতে অবশ্য ভালোই হয়েছে। হঠাৎ এসব ভাবতে ভাবতেই আবার ভিক্টরের শরীর থেকে একটা চাপা গোঙানির শব্দ ভেসে এলো। আতঙ্কিত চোখে তাকিয়ে থ্রোন দেখল ভিক্টরের হাত পা আবার নড়তে শুরু করেছে। মৃদু একটা যান্ত্রিক কম্পন খেলে যাচ্ছে তাতে, যেন কোনো যন্ত্র এক গোপন শক্তিতে কাজ করে চলেছে। সেই তালে তালে থ্রোনের মনে হলো তার নিজের পা দুটো তাল মেলাতে শুরু করেছে। অসহায়ের মতো চারপাশে তাকালো সে। আতঙ্কে চিরতরে অবশ হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সে পকেট থেকে বের করে আনলো রিভলভারটা। ভিক্টরের কম্পমান দেহের দিকে ঘুরে মোট 6টা গুলি চালালো সে। জঙ্গলের গাছপালার মধ্যে গুলির আওয়াজে প্রতিধ্বনি মিলিয়ে আসার পর অবাক হয়ে থ্রোন দেখল এখনো ভিক্টরের হাত পা আগের মতোই নড়ে চলেছে। গোঙানির আওয়াজটা আরো গুরু গম্ভীর স্বরে বের হয়ে আসছে। ধীরে ধীরে সে জ্ঞান হারিয়ে ফেলছে। চেতনা যখন ফিরল তার মাঝে কতটা সময় কেটেছে তা থ্রোন জানে না। হয়তো কয়েক ঘন্টা কিংবা কয়েক সপ্তাহ। তবে এইটুকু বুঝল যে নৌকাটা আর চলছে না। কোন রকমে দেহটা নৌকোর উপরে তুলে এসে বুঝতে পারল নৌকাটা এসে থেমেছে একটা জলকাদা ভরা তীরবর্তী এলাকায়। পতঙ্গের শব্দ আসছে কানে। হয় সকাল, না হয় দুপুর এখন। আকাশের ঠিক মাঝখানে সূর্য জ্বলজ্বল করছে। বড় বড় গাছ ঝুঁকে রয়েছে ওদের মাথার উপরে। কোনো প্রাচীন সরীসৃপের মতো অসীম আগ্রহে ওদের দিকে চেয়ে রয়েছে তারা। বিচিত্র ডানার প্রজাপতি উড়ে চলেছে জায়গাটায়। সোজা হয়ে বসল থ্রোন। আবার ফিরে তাকালো তার সঙ্গীর দিকে। এতক্ষণে সেই উদ্ভিদ আরো বেড়ে উঠেছে। মুখ, চোখ আর নাক দিয়ে বেরিয়ে আসা শিঙের মতো শাখা প্রশাখা প্রায় গোটা মুখ ঢেকে ফেলেছে। শিঙের সব থেকে উঁচু শাখায় একটা ফুল ফুটেছে। প্রায় মানুষের মুখের মতোই আকার তার, সম্পূর্ণ সাদা।
ভিক্টরের বাকি শরীরের সমস্ত হাড় চামড়া ফেটে বেরিয়ে এসেছে। এখন আর নড়াচড়া করছে না, কেবল মাঝে মাঝে শাখা প্রশাখাগুলো দুলে উঠছে। সেই ভয়ঙ্কর উদ্ভিদ তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। থ্রোনের অসুস্থ মস্তিষ্কে ইচ্ছা করল এক্ষুনি টেনে টেনে ওই শাখা প্রশাখা ছিঁড়ে ফেলতে, কিন্তু কোনো কারণে তার সমস্ত শরীর অবশ হয়ে গেল। মনে হলো সেই শাখা প্রশাখাগুলো যেন অনুভব করতে পারে, তারা অদৃশ্য কোনো চোখে দেখছে, নিয়ন্ত্রণ করছে। বিরাট ফুলটাকে মানুষের মুখের মতোই মনে হলো তার, যেন ভিক্টরেরই মুখ, কেবল মুখের আউটলাইনগুলো এঁকে বেঁকে গেছে। থ্রোন নড়তে পারল না। এই প্রাকৃতিক বিভীষিকার থেকে তার চোখ সরল না। এতক্ষণে জ্বর ছেড়ে গেছে, তার জায়গা নিয়েছে এক অন্তহীন ঠান্ডা অনুভূতি এবং উন্মাদনা। ক্রমশ আরো বেড়ে উঠতে লাগলো উদ্ভিদ। মানুষের মুখের আদল আরো স্পষ্ট হয়ে উঠতে লাগলো। মনে হলো খুব চাপা স্বরে একটা সুর বেরিয়ে আসছে। সত্যি কি বেরিয়ে আসছে, নাকি কোনোভাবে হ্যালুসিনেট করছে সে? জানার উপায় নেই। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। সূর্য ধীরে ধীরে নেমে পড়ল দিগন্তের দিকে। থ্রোনের মাথা ভারী হয়ে এলো। আস্তে আস্তে নিজের সম্পূর্ণ আকৃতি ধারণ করছে উদ্ভিদ। কিছুক্ষণ পরেই থ্রোনের চোখ পড়ল ভিক্টরের কুঁচকে যাওয়া হাতে। সেগুলো এখনো হাঁটু দুটোকে চেপে ধরে আছে। আঙুলের শেষ প্রান্ত ফাটিয়ে কয়েকটা শাখা বেরিয়েছে। গলা, গাল আর শরীরের অন্য প্রান্ত থেকেও আস্তে আস্তে বেরিয়ে আসছে শাখা প্রশাখা। সেই সঙ্গে সেই অপার্থিব সুর আরো গাঢ় হচ্ছে, আরো বেশি মিষ্টি শোনাচ্ছে সেটা, যেন কাউকে ডাকছে। মনে হলো বাঁশি বাজিয়ে একটা বিষাক্ত সাপকে ডাকছে কেউ। থ্রোনের মনের ভিতর এক আকর্ষণ জেগে উঠছিল। ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়ছে সে। তার মনের নির্দেশ মানতে বাধ্য হচ্ছে শরীর। ভিক্টরের হাত দুটো এখন তাকে ডাকছে। হঠাৎ করেই ভিক্টরের নিথর শরীরটা দু হাত আর দু পায়ে বসে পড়ল মাটির উপরে। কয়েক সেকেন্ড স্থির হয়ে থাকল। তারপর মাটির উপর হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো তার দিকে। থ্রোনের একেবারে কাছে এসে থেমে গেল সে। কোনো অজ্ঞাত মন্ত্র যেন তাকে স্থবির করে দিয়েছে। ক্রমশ ভিক্টরের হাত দুটো তার মুখের দিকে উঠে এলো। নাক, চোখ, মুখের উপর হাত বুলাতে লাগলো। প্রান্ত দিয়ে স্পর্শ করতে লাগলো। চোখের পাতা ফেলতে পারল না থ্রোন। সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখল আঙুলের মাথাগুলো তার চোখের মনির ভিতরে ঢুকে যাচ্ছে, আরো আরো গভীরে ছড়িয়ে পড়তে লাগলো। কয়েক মুহূর্তের জন্য মনে হলো মৃত ও জীবিতের সংমিশ্রণে অদ্ভুত একক প্রাণীতে পরিণত হয়েছে দুটো দেহ। সুরের মাধুর্য এখন গ্রাস করেছে।
অরণ্যরাজিকে। ক্রমশ থ্রোনের অবশ দেহকে শূন্যে তুলে নিজের সঙ্গে মিশিয়ে নিল ভিক্টরের দেহ। হাওয়ায় দুটো স্থির উদ্ভিদের শাখা প্রশাখায় ঢেকে যাওয়া দেহ জেগে রইল নৌকার উপরে। খানিকক্ষণ পর সেই অদ্ভুত কাঠামোর গায়ে আর একটা ফুল ফুটল। জীবের প্রধান ধর্মই বংশ বিস্তার করা, ধীরে ধীরে অভিযোজনের খাড়াই পথ বেয়ে এগিয়ে যাওয়া। কিন্তু এই উত্তরণের সংকীর্ণ পথে যদি